আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে SketchUp এ একটি বেডরুমের মডেল ক্রিয়েট করতে পারি স্টেপ বাই স্টেপ, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি স্ক্রিনে যে বেডরুমটির মডেল আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সেটি আজকে SketchUp এ ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ, বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা সিম্পলি জাস্ট আমাদের এই বেডরুমটিকে SketchUp এ ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা ভিডি রেন্ডার ইঞ্জিনের মাধ্যমে আমাদের এই বেডরুম মডেলটিতে রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস অ্যাড করব। রিয়েলিস্টিক ম্যাটেরিয়ালস সেট করার পর আমরা আমাদের বেডরুমটিতে লাইট সেট করব। লাইট সেট করার পর আমরা আমাদের এই বেডরুম ডিজাইনটিকে ভিডি রেন্ডার ইঞ্জিনের মাধ্যমে একটি ইন্টেরিয়র ডিজাইন রেন্ডার আউটপুট করব। আপনারা যারা প্রফেশনালি ইন্টেরিয়র ডিজাইন SketchUp এবং ভিডি রেন্ডার ইঞ্জিনের মাধ্যমে শিখতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র পেজটিকে ফলো দিয়ে পেজটির সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম সরাসরি আমাদের SketchUp সফটওয়্যারে। SketchUp সফটওয়্যারে আসার পর আমরা SketchUp ওপেন করলে SketchUp এর যে ডিফল্ট উইন্ডো সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাবো একটা ডিফল্ট ম্যান মডেল দেওয়া আছে, তো আমরা সেটা রাখবো না, সেটা আমরা করে দেব ডিলিট, সিম্পলি আমাদের কাজের সুবিধার জন্য। তারপর আমরা যেটা করব, আমরা রেফারেন্স হিসেবে যে ইমেজটাকে দেখিয়েছি সেটাকে আমরা আমাদের SketchUp ইম্পোর্ট করব। SketchUp এ ইম্পোর্ট করব অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে, যাতে করে আমরা সেটাকে দেখে আমাদের কাজটাকে সহজে করতে পারি। তো সেটা করার জন্য আমরা করব যেটা, আমরা চলে যাব আমাদের SketchUp এর যে ডিফল্ট ট্রে সেটাতে। ডিফল্ট ট্রেটাকে আমরা ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসবো। আমরা ডান সাইডে উপরের কর্নারে এই জায়গাটাতে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ইম্পোর্ট করব। সে কারণে আমরা চলে যাব আমাদের SketchUp এর ডিফল্ট ট্রে থেকে স্টাইলে গেলে আমরা স্টাইলের এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে আমরা এখানে পাবো ওয়াটারমার্ক সেটিংস থেকে নিচে প্লাস আইকনে সিম্পলি একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে আমাদের কম্পিউটার থেকে ব্রাউজ করে যে কোনো একটা পিকচার, জেপিজি বা পিএনজি, আমরা যেটাকে রেফারেন্স হিসেবে নেই না কেন, সেটাকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে SketchUp এ ইম্পোর্ট করতে পারবো, ওপেন করতে পারবো। তো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। আমরা আমাদের রেফারেন্স ইমেজটাকে ডেস্কটপে রেখেছি, তো আমরা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সিম্পলি ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করলে আমাদের এখানে ক্রিয়েট ওয়াটারমার্ক নামে একটি ডায়লগ বক্স চলে আসলো। তারপর আমাদেরকে ওয়াটারমার্ক যেটা ক্রিয়েট করব সেটার নেম দিতে বলতেছে, তো আমরা সেটার নাম দিব রেফারেন্স ইমেজ। দেওয়ার পর আমরা এটাকে ওভারলে চাচ্ছি না, আমরা এটাকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে চাচ্ছি, তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রেফারেন্স ইমেজটা সেটা ক্লিয়ারলি আমাদের SketchUp এ এখন চলে এসেছে। তারপর আমরা যেটা করব, আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব। এখন আমরা আমাদের রেফারেন্স ইমেজটাকে SketchUp উইন্ডোর কোন সাইডে চাচ্ছি বা কোন পজিশনটাতে চাচ্ছি সেটা করার জন্য আমরা চলে যাব পজিশন ইট ইন দ্য স্ক্রিন। এটাতে ক্লিক করার পর আমরা এখানে সিম্পলি জাস্ট তার পজিশনটা দেখিয়ে দিব। আমরা রাইট সাইডে উপরের কর্নারে দেখিয়ে দিলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেফারেন্স ইমেজটা সেটা ডান সাইডে উপরের কর্নারে প্লেসমেন্ট হয়ে গেল। তারপর আমরা জাস্ট সিম্পলি এটার স্কেলটা একটু বাড়িয়ে দেব। স্কেলটা বাড়িয়ে দিলে বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে আমাদের দেখে কাজটা করার সুবিধা হবে। তারপর আমরা সিম্পলি জাস্ট ফিনিশে ক্লিক করে দেব। তাহলে আমাদের রেফারেন্স ইমেজটা আমাদের SketchUp উইন্ডোতে চলে আসলো। এরপর আমরা যে কাজটি করব, আমাদের ডিজাইন শুরু করার আগে আমরা SketchUp এর ইউনিটটাকে সেট করে নেব, যাতে করে আমাদের যেগুলোই
ডাইমেনশন আমরা ইনপুট দিব, সেগুলো সঠিকভাবে কাজ করে। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের স্কেচআপের উইন্ডোতে। উইন্ডো মেনুতে গেলে আমরা এখান থেকে পাবো মডেল ইনফরমেশন বা মডেল ইনফোতে গেলে সবার নিচে আমরা পেয়ে যাব ইউনিটস। তো আমরা ইউনিটসটাকে সেট করব আর্কিটেকচারাল সেট করার পর আমরা লেন্থ, এরিয়া, ভলিউম সবগুলোকে 0 ইঞ্চ করে দিব। 0 সবগুলো 0 করে দেওয়ার পর আমরা সিম্পলি জাস্ট ইউনিটস ট্যাবটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা আমাদের মূল কাজ শুরু করব। তো আমরা রেফারেন্স হিসেবে যে বেডরুমটাকে নিয়েছি, তো সেটার তো নির্দিষ্ট কোনো মাপ আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড মাপ ধরে কাজটা করব। সেটা করার জন্য আমরা ধরে নিই আমাদের যে রুমটা হবে, বেডরুমটা, সেটার মাপ হবে 20 ফিট বাই 15 ফিট। তো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের রেক্টেঙ্গেল টুলে। আমরা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট সিম্পলি ড্র্যাগ করব। এখন আমরা আমাদের এখানে ডাইমেনশন ইনপুট দিব। আমরা দিব 20 ফিট, 20 ফিট, 15 ফিট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের একটা 20 ফিট বাই 15 ফিটের একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেল বা একটা সারফেস ক্রিয়েট হয়ে গেল। স্কেচআপ হচ্ছে সারফেস নিয়ে কাজ করে, এমন একটা সফটওয়্যার যেটা সারফেসের উপর বেস করে কাজ করে। তো সে একটা সারফেস ক্রিয়েট করে দিল রেক্টেঙ্গেলের। আমরা এটাকে কি করব, আমরা সিম্পলি জাস্ট এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, এক মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অন্যথায় আরেকটা যেটা পদ্ধতি সেটা হচ্ছে আমরা আমাদের অবজেক্টটিকে ট্রিপল ক্লিক করব। ট্রিপল ক্লিক করলে এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আমরা রাইট ক্লিক করে সিম্পলি জাস্ট মেক গ্রুপে ক্লিক করব, তাহলে এটা একটা গ্রুপে কনভার্ট হয়ে যাবে। তারপর আমরা এটাকে মুভ করে আমরা একটু আমাদের এক্সিস লাইনের কাছাকাছি নিয়ে আসবো, যাতে কাজ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। নিয়ে আসার পর আমরা দেখছি এটা আমাদের যে এক্সিস লাইন, XY এক্সিস, সেটা থেকে অনেক নিচে। তো আমরা এটাকে উপরে নিয়ে আসবো, আমাদের এক্সিস লাইনের সাথে অ্যালাইন করে নিব। তারপর আমরা একটু সরিয়ে নিব। ওকে, আমরা আমাদের এখন মূল কাজ শুরু করি। আমরা প্রথমে আমাদের রুমটাকে ক্রিয়েট করব। রুমটাকে ক্রিয়েট করার পর আমরা আমাদের রুমটাকে ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়ালগুলোকে ক্রিয়েট করে নিব। ওয়ালগুলো ক্রিয়েট করার জন্য আমরা যে রেক্টেঙ্গেলটা নিলাম সেটার আমরা একটা বাইরে 5 ইঞ্চি অফসেট নেব, যাতে করে আমরা 5 ইঞ্চি ওয়াল তুলতে পারি। সেই কারণে তো সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের যে রেক্টেঙ্গেল সেটার ভিতরে ডাবল ক্লিক করে আমাদের গ্রুপের ভিতরে চলে যাব। যাওয়ার পর আমরা চলে যাব যার অফসেট টুলে। অফসেট টুল থেকে আমরা এখানে সিম্পলি জাস্ট একটা ক্লিক করে বাইরের দিকে অফসেট নিব 5 ইঞ্চ। দেওয়ার পর দেখতে পাবেন বাইরের দিকে একটা 5 ইঞ্চি আউটলাইনার ক্রিয়েট হয়ে গেল অফসেট। এখন আমরা আমাদের ওয়ালগুলোকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি জাস্ট রেক্টেঙ্গেল গুলো ক্রিয়েট করে নিব। রেক্টেঙ্গেল ক্লিক করব। ক্লিক করে আমরা পুশ পুল দিয়ে আমাদের ওয়ালগুলোকে তুলে নিব। আমরা যদি 11 ফিট দিই আমাদের রুম হাইট, ধরে নিই আমরা 11 ফিট। নেওয়ার পর আমরা আমাদের ওয়ালটাকে ট্রিপল ক্লিক করে মেক গ্রুপ করে দেব। আমরা স্কেচআপে যখন কাজ করব তখন চেষ্টা করব আমরা যে কোনো অবজেক্ট তৈরি করার পর সেটাকে যাতে সেপারেটলি একটা গ্রুপ করে নিই, তাহলে আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। আমরা আমাদের প্রত্যেকটা গ্রুপে ঢুকে প্রত্যেকটাকে তাদের শেপ গুলোকে আমরা মডিফাই করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা আরেকটা ওয়াল ক্রিয়েট করলাম, সেটাকে আমরা মেক গ্রুপ করে দিলাম। এভাবে আমরা 4টা ওয়ালই ক্রিয়েট করে নেব। 4টা ওয়ালই ক্রিয়েট করে নেওয়ার পর আমরা আমাদের রুমের যে ফ্লোর তারপর স্ল্যাব সেটাকেও ক্রিয়েট করে নিব। তো আমি 4টা ওয়ালই ক্রিয়েট করে নিলাম। আমরা যখনই কোনো ওয়াল বা যে কোনো অবজেক্ট ক্রিয়েট করব সেটাকে আগেই করে নেব আমরা গ্রুপ। তো আমরা করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর আমরা আমাদের 4টা ওয়ালই সম্পন্ন করলাম। করার পর এটাকে করে নিচ্ছি গ্রুপ করে নেওয়ার পর আমরা এখন যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে আমাদের যে ফ্লোর মেঝে, সেটার থিকনেসটা দিব। সেটার থিকনেস আমরা 5 ইঞ্চি দেব। সেটা করার জন্য আমরা যে আমাদের অফসেট বা আউটলাইনারটা ক্রিয়েট করলাম সেটাকে আর রাখবো না, এখন সেটা করে দেবো ইরেজ। ইরেজ করার জন্য আমরা সিম্পলি ইরেজ টুল দিয়ে লাইনগুলোর উপর যদি ক্লিক করি তাহলে ইরেজ হয়ে যাবে। তারপর আমরা পুশ পুল টুল দিয়ে এটার থিকনেস দেবো 5 ইঞ্চ। তো
তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নিচে রুমের যে ফ্লোর সেটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা ফ্লোরটাকে আবার কপি করে উপরে নিয়ে যাব, সেটাকে একটা স্ল্যাব তৈরি করে দিব। সেটা করার জন্য আমরা মুভ টুল নিয়ে সেটাকে মুভ করব, সিম্পলি কন্ট্রোল প্রেস করব, তাহলে আমাদের কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি অবজেক্টকে আমরা ট্যাগের আওতাভুক্ত করব বা ট্যাগের আন্ডারে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা যখন খুশি সেটাকে হাইড করতে পারবো, আনহাইড করতে পারবো আমাদের কাজের সুবিধার জন্য। সেটা করার জন্য আমরা এখন স্টাইলটাকে ক্লোজ করে দিয়ে আমরা চলে যাচ্ছি ট্যাগে। ট্যাগ যদি আপনাদের এখানে না থাকে, আমার এখানে আছে, আপনার যদি এখানে না থাকে তাহলে আপনারা চলে যাবেন সরাসরি স্কেচআপের উইন্ডো থেকে ডিফল্ট ট্রে থেকে আপনারা এখানে ডিফল্ট ট্রের সকল অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ, এটাতে যদি টিক মার্ক না দেওয়া থাকে তাহলে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ডিফল্ট ট্রেতে ট্যাগ অপশনটি দেখাবে। তো আমরা ট্যাগ ক্রিয়েট করব। এখন আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, যতবার প্লাস আইকনে ক্লিক করব ততটি ট্যাগ ক্রিয়েট হবে। তো আমরা প্রথম যে ট্যাগটার নাম দিব সেটা হচ্ছে আমাদের স্ল্যাব। এটাকে আমরা করে দিলাম একটা স্ল্যাব। দ্বিতীয়টা করে দেব ফ্লোর। তারপর আমরা চারটা ওয়ালে চারটা ট্যাগ ক্রিয়েট করব। প্রথমটা হচ্ছে ওয়াল 1, ওয়াল 2, ওয়াল 3, ওয়াল 4। আচ্ছা, আমরা এখন আমাদের ওয়ালগুলোকে আমাদের ট্যাগের অন্তর্ভুক্ত করে দেব। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা সিম্পলি জাস্ট আমাদের একটা ফ্রন্টের ওয়ালটাকে যদি ক্লিক করি, সেটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমরা এন্ট্রি ইনফরমেশনে যাব। এন্ট্রি ইনফরমেশনে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ট্যাগস। তো আমরা ট্যাগস এর এখানে আমরা আমাদের প্রথম যে ওয়ালটা সেটাকে ওয়াল 1 এর আন্ডারে করে দিব। আমরা আমাদের ট্যাগগুলোকে ক্রিয়েট করে নিলাম। ট্যাগ ক্রিয়েট করে নিয়ে আমরা এখন আমাদের ওয়ালগুলোকে আমাদের ট্যাগের আন্ডারে করে দিয়েছি। এখন আমরা চাইলে আমাদের ওয়ালগুলোকে যখন খুশি আমরা হাইড করতে পারি, আনহাইড করতে পারি। আমরা যদি ওয়াল 1 এখানে আইকনে একটা ক্লিক করি, আমি প্রথম ওয়ালটাকে ওয়াল 1 যে ট্যাগ সেটার আন্ডারে করে দিয়েছি। এখন আমি চাইলে আমার ওয়াল 1 নম্বর ওয়ালটাকে যখন খুশি আমি হাইড করতে পারি, আনহাইড করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি ওয়াল 1 যে ট্যাগটা আছে সেটার আইকনে একটা ক্লিক করে দেই বা আইকনটাকে অফ করে দেই, তাহলে সেটা হাইড হয়ে যাবে। আবার যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে আনহাইড হয়ে যাবে। এভাবে আমরা সকল ওয়ালগুলোকে আমরা ট্যাগের আন্ডারে করে দিব। তো আমরা আমাদের রাইট সাইডের ওয়াল সেটাকে করে দিব ওয়াল 2 এর আন্ডারে, লেফট সাইড সেটাকে করে দেব ওয়াল 3 এর আন্ডারে, পিছনেরটাকে করে দেব ওয়াল 4। স্ল্যাব ট্যাগ ক্রিয়েট করা আছে, তো আমরা স্ল্যাবের আন্ডারে করে দিলাম। আর নিচের যে ফ্লোর সেটাকে করে দিব ফ্লোর ট্যাগের আন্ডারে। এখন আমরা চাইলে যে কোনোটা হাইড করে আমাদের কাজটাকে সহজে করতে পারি। তো আমরা আমাদের ফ্রন্টের ওয়াল আর রাইট সাইডের ওয়াল আর যে আমাদের স্ল্যাবটা এগুলোকে হাইড করে দেব। হাইড করে আমাদের ভিতরের পার্টগুলোকে একটা একটা করে ক্রিয়েট করব। সেটা করার জন্য আমরা আমাদের ওয়াল 1, ওয়াল 2, তারপর আমাদের যে স্ল্যাব সবগুলোকে হাইড করে দিলাম। হাইড করে দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের রুমের যে লেফট সাইডের ওয়ালটা সেটা পুরোটাই গ্লাস প্যানেলিং করা। তো আমরা এখন আমাদের গ্লাস প্যানেলিংটাকে ক্রিয়েট করব। সেটা করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের যে গ্লাস প্যানেলিংটা আছে সেটা উপর থেকে 1 ফিট অথবা 1.5 ফিট আমাদের যে গ্লাস প্যানেলিংটা আছে সেটা উপর থেকে 1 ফিট অথবা 1.5 ফিট ড্রপ ওয়াল, তারপর নিচেরটা পুরোটাই আমাদের গ্লাস প্যানেলিং। তো সেটা করার জন্য সিম্পলি আমাদের যে লেফট সাইডের ওয়ালটা আছে সেটার উপর ডাবল ক্লিক করে গ্রুপের ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে আমরা মেজার টুল দিয়ে মেজার করে নিব 12 ইঞ্চি। ফিট করে নেওয়ার পর আমরা এটাকে পেন টুল দিয়ে উপরের অংশটিকে সেপারেট করে নিব। সেপারেট করে নেওয়ার পর আমরা এখন আমাদের নিচের ওয়ালের যে অংশটা সেটাকে পুশ পুল টুল দিয়ে বাইরের দিকে পুশ করে দিলেই সেটা অটোমেটিক্যালি চলে যাবে। চলে যাওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নিয়ে আমরা এখন এটাকে আবার গ্রুপে রূপান্তর করব। গ্রুপে কনভার্ট করার জন্য আমরা এটাকে ট্রিপল ক্লিক করে রাইট ক্লিক করে মেক গ্রুপ করার পর আমরা এখন আমাদের যে গ্লাস প্যানেলিং সেটা ক্রিয়েট করব। তো সেটা করার জন্য আমরা একটা সিম্পলি প্লাগইনস একটা ইউজ করব। সে প্লাগইনসটা হলো ল্যাটিস মেকার। সেটা করার জন্য আমরা আমাদের গ্লাস প্যানেলিংটাকে পার্টগুলো করে নেব। আমরা দেখতে পাচ্ছি যে গ্লাস প্যানেলিং 1, 2, 3 তিনটা পার্টে ভাগ করা আছে।
সেটা করার জন্য আমরা এটা ক্লিক করে দিলাম পেন টুল দিয়ে ডিভাইড। আর ভার্টিক্যালি দেখছেন যে দুইটা পার্ট, উপরে একটা অংশ নিচে একটা গ্লাসের অংশ। সেই ক্ষেত্রে আমরা ভার্টিক্যালি একটা লাইন ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করে দেওয়ার পর এখন আমরা যেটা করব, আমাদের প্রত্যেকটা অংশকে সিলেক্ট করব। আমরা শিফট চেপে প্রত্যেকটাতে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে নিলাম সবগুলোই। সিলেক্ট করার পর আমরা জাস্ট সিম্পলি আমাদের এক্সটেনশনে যাব। এক্সটেনশন থেকে লেটিস মেকার। লেটিস মেকারে যাওয়ার পর আমরা এখানে আমাদের যে গ্লাস প্যানেলিং এর যে মেটাল বডিটা হবে সেটার ওয়াইড দিয়ে দেব 1 ইঞ্চি, ডেপথ দিয়ে দেব 1 ইঞ্চি। প্যানেল ইনসেট এটাকে করে দিব 0.5। প্যানেল থিকনেস মানে আমাদের যে গ্লাস সেটার থিকনেসটা আমরা করে দিব 0.5। আমাদের ডিফল্ট যে ম্যাটেরিয়ালটা, লেটেস্ট যে ম্যাটেরিয়ালটা হবে মানে আমাদের ফ্রেমের যে ম্যাটেরিয়ালসটা হবে সেটাকে করে দেব গ্রে। আর আমাদের যে প্যানেলটা হবে সেটা গ্লাসের, সেক্ষেত্রে আমরা সেটা করে দেব গ্লাস। করে দেওয়ার পর আমরা সিম্পলি জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্লাস প্যানেলিংটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এটা করব মুভ করে আমাদের ওয়ালের ফ্রন্টে দিয়ে দিব। মুভ করে আমরা দিয়ে দিলাম ফ্রন্টে দেওয়ার পর এখন আমরা খেয়াল করব আমাদের রুমের ভিতরে একটা বেড আছে। বেডের দুই পাশে দুইটা বেড সাইড টেবিল, তারপর আছে একটা সোফা আর কিছু ইনডোর প্লান্ট। সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের একটা বেড ইম্পোর্ট করব স্কেচআপে। তার আগে আমরা আমাদের কাজটিকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা জাস্ট সেভ এখানে ক্লিক করতে পারি, অন্যথায় আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব সেভে যাওয়ার পর আমরা এখানে আমাদের লোকেশন সিলেক্ট করে দিব যে আসলে আমরা কোথায় ফাইলটাকে সেভ করতে চাচ্ছি। সেটা করার জন্য আমরা ডেস্কটপ যদি সিলেক্ট করি, ডেস্কটপ, তারপর আমরা নাম দিয়ে দিব এটার একটা, আমরা নাম দিয়ে দিলাম বেডরুম ইন্টেরিয়র। তারপর সিম্পলি জাস্ট সেভে ক্লিক করে দেব। করে দেওয়ার পর আমাদের ফাইলটি সেভ হয়ে গেল। কাজ করার সময় ফাইল সেভ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কাজ করার সময় অনেক ধরনের প্রবলেম হয়। স্কেচআপ কখনো ক্র্যাশ করে, কখনো ভিড়ে ক্র্যাশ করে, কারেন্ট চলে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো সেক্ষেত্রে আমরা আমাদের কাজটিকে করে নিলাম সেভ করে নেওয়ার পর আমরা এখন আমাদের ব্যাডের মডেল সিম্পলি আমাদের স্কেচআপে ইম্পোর্ট করব। সেটা করার জন্য আমি আগে থেকে একটা ব্যাডের মডেল ওপেন করে রেখেছি। আপনারা চাইলে 3D ওয়্যারহাউস থেকে স্কেচআপের অসংখ্য মডেল আছে, 3D মডেল, সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের স্কেচআপে ইম্পোর্ট করতে পারেন। বেডটাকে ইম্পোর্ট করার জন্য আমরা বেডটাকে করে নেব সিলেক্ট করে নিয়ে এটাকে কপি করব, Ctrl+C। কপি করার পর আমরা চলে যাব আমাদের মডেলে। এখানে আসার পর আমরা এখানে সিম্পলি Ctrl+V প্রেস করে এটাকে পেস্ট করব। পেস্ট হওয়ার ক্ষেত্রে একটু সময় লাগবে আমাদের। দেখছেন আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। আমাদের যে ব্যাডের মডেলটি সেটা অলরেডি পেস্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ করে এখন আমাদের পজিশন অনুযায়ী এটাকে প্লেসমেন্ট করে নিব। করে নেওয়ার পর তারপর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের রুমের ভিতরে একটা সোফা আছে। তারপর আমাদের বেড সাইড টেবিলের উপরে এখানে প্লান্ট আছে কিছু, তারপর আমাদের এখানে অ্যালার্ম ওয়ার্ডস আছে, তারপর আছে ডিম লাইট, ফ্লোর লাইট। আমরা সেগুলো আস্তে আস্তে ইম্পোর্ট করব। সেগুলো ইম্পোর্ট করার জন্য আমরা ভিডির যে প্লাগইনস চাওস কসমস সেটাকে ইউজ করব, ভিডির ব্রাউজার। তো আমরা চলে যাচ্ছি চাওস কসমস, সেখান থেকে আমরা ডাউনলোড করে এগুলো নিয়ে আসব। চাওস কসমস ওপেন হওয়ার পর আমরা এখান থেকে প্রথমে আমরা সার্চ করব সোফাটা নিয়ে আসব। সোফা লিখে ইন্টারপ্রেস করলে এখানে সোফার অনেক মডেল দিয়ে দিবে। তো আমরা আমাদের যেটা পছন্দ, আমাদের মন মতো আমাদের যেটা লাগবে আমরা সেটা ইম্পোর্ট করে নিব। তো আমরা এখানে দেখছি যে সোফাটা, সেটা যদি আমরা নাও পাই আমরা সেরকমই একটা সোফা এখানে ইম্পোর্ট করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমার একটা ডাউনলোড করা আছে, আমরা জাস্ট এটাকে সিম্পলি ইম্পোর্ট করব। এটাকে ইম্পোর্ট করার পর এখন আমরা চাচ্ছি আমাদের কিছু প্লান্ট লাগবে। যদি প্লান্ট লিখে সার্চ করি আমাদের কাছে অসংখ্য প্লান্ট চলে আসলো। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে আমাদের প্রজেক্ট ইউজ করব। তো আমি চাচ্ছি এটা। ওকে, আমি এটা আমার স্কেচআপে ইম্পোর্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে বেড সাইড টেবিল সেটার উপরে একটা ছোট প্লান্ট দেওয়া আছে। তো আমরা সেই টবের প্লান্টটাকে ডাউনলোড করে নেব। সেরকমই দেখতে একটা প্লান্ট আমি ডাউনলোড করে নিচ্ছি। এটাই যদি আমরা ডাউনলোড করে নিই, আমরা এটা ডাউনলোড দিলে
সিম্পলি জাস্ট ডাউনলোড হবে। এখন আমি এটাকে ধরে আমাদের যে বেডসাইড টেবিল সেটার ওখানে নিয়ে গেলাম। তারপর আমরা এবার যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে ল্যাম্প। ল্যাম্প লিখে সার্চ করলে এখানে অসংখ্য ল্যাম্প আপনারা পেয়ে যাবেন। বেডসাইড টেবিল ল্যাম্প, ফ্লোর ল্যাম্প সবকিছু এখানে পাওয়া যাবে। তো আমি প্রথমে একটা ফ্লোর লাইট বা ফ্লোর ল্যাম্প একটা ডাউনলোড করব। তারপর ডাউনলোড করব একটা বেডসাইড টেবিলের উপরে ডিম লাইট। সেটা করার জন্য আমি চলে যাচ্ছি উপরে দেখি আমাদের কিছু ল্যাম্প দেওয়া আছে কিনা। ওকে, আমি একটা ফ্লোর ল্যাম্প হিসেবে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এটাকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর সিম্পলি জাস্ট আমি এটাকে প্লেস করে দিব, স্কেচঅ্যাপে ইম্পোর্ট করে নেব। আমি পরে এগুলোকে তাদের জায়গা মতো প্লেসমেন্ট করে নেব। তারপর আমি একটা টেবিল ল্যাম্প ডাউনলোড করব। তো আমি চাচ্ছি এটা, তো এটা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর আমরা সিম্পলি জাস্ট এটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, আমাদের সবকিছুই ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা চার্জ কসমসটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমাদের সোফা, আমাদের সকল মডেলগুলোকে তাদের জায়গা মতো আমরা প্লেসমেন্ট করে দেব। তো আমি প্রথমে আমাদের সোফাটাকে করে দিলাম রোটেট 90 ডিগ্রি। 90 ডিগ্রি করে আমি এটাকে মুভ করে তার পজিশন অনুযায়ী দিয়ে দিব। আপনারা যদি রেফারেন্সে লক্ষ্য করে দেখেন, সোফাটা এই গ্লাস প্যানেলিং এর এখানেই আছে। আর আমাদের যে প্লান্টটা, ইনডোর প্লান্ট এখানে একটা আছে, সেটাকে আমরা একটু স্কেল করে ছোট করে নেব। এটা অনেকটা বড় দেখাচ্ছে, তো আমরা এটাকে স্কেল করে একটুখানি ছোট করে নিচ্ছি। ওকে, নেওয়ার পর আমি এটাকে সিম্পলি জাস্ট একটু মুভ করে দেব। মুভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেটাকে মুভ করতে যাচ্ছি শুধুমাত্র সেটাই যাতে সিলেক্টেড থাকে। অন্যথায় সবগুলো যদি সিলেক্ট থাকে তাহলে সবগুলো একই সাথে মুভ হতে চাইবে। তারপর আমরা আমাদের যে ডিম লাইট সেটাকে একটা প্লেস করে দিব। সেটাকে সিলেক্ট করে আমাদের যে বেডসাইড টেবিল সেটার উপরে নিয়ে আসলাম। ওকে, আমরা আমাদের যে ফ্রেমগুলো সেগুলোকে একটু করে দেব সাইড। ওকে, সাইড করে দেওয়ার পর আমরা আমাদের যে ফ্লোর ল্যাম্পটা সেটাকে আমরা তার পজিশন অনুযায়ী একটু এদিকে দিয়ে দিব। আমাদের সোফাটিকে একটু সামনের দিকে মুভ করে দেব। দেওয়ার পর আমাদের যে বেডসাইড টেবিলের উপরে যে ফ্লাওয়ার প্লান্টটা সেটাকে তার জায়গা মতো প্লেস করে দিব। আমাদের বুকস মডেল এবং ওয়াচ মডেল দুইটাকে একটু সরিয়ে বেডসাইড টেবিলের সাইডে দিয়ে দেব। দেওয়ার পর সিম্পলি জাস্ট আমার যে ফ্লাওয়ার্স মডেলটা আছে সেটাকে সিলেক্ট করে আমাদের বেডসাইড টেবিলের উপরে বসিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমাদের মোটামুটি সবকিছু প্লেসমেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমাদের যে জিনিসটি বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের কার্টেন দেওয়া আছে একটা। আমাদের যে গ্লাস প্যানেলিং সেটার উপরে কার্টেন দেওয়া আছে। তো কার্টেন দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের ফাইলটিকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমরা আমাদের ট্যাগ থেকে আমাদের যে স্ল্যাবটাকে সেটাকে করে দেবো আনহাইড। সেটাকে আনহাইড করে দেওয়ার পর যদি স্ল্যাব দেখি আমাদের একটা ফল সিলিংস দেওয়া আছে। ফল সিলিংস এর ভিতরে আমাদের কার্টেনটা দেওয়া আছে। ফল সিলিং থেকে নিচের দিকে নেমে গেছে ডাইরেক্টলি। সেটা করার জন্য আমরা সিম্পলি আমাদের যে স্ল্যাবটা আছে সেখান থেকে একটা 1 ফিটের নিচের দিকে থিকনেস নেব। থিকনেস নিয়ে সেটাকে একটা ফল সিলিং এ রূপান্তর করব। করার জন্য আমরা আমাদের স্ল্যাবটিকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমরা চলে যাব অফসেট। অফসেট থেকে আমরা এখান থেকে 1 ফিটের একটা অফসেট নিব। 1 ফিটের অফসেট নেওয়ার পর আমরা আমাদের মাঝখানের যে অংশ সেটাকে একটু নিচের দিকে নামিয়ে আনবো। আমরা সেটা 18 ইঞ্চি করতে পারি। 1.5 ফিট অনেক বড় হয়ে গেল, তো আমরা আর 6 ইঞ্চি লেস করে দিচ্ছি। এটা 1 ফিট থাকবে। 1 ফিট থাকার পর এখন আমরা আমাদের যে ফল সিলিং এর যে এই পাশে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কার্টেনটাকে অ্যাড করে দিব। তো এখন আমরা কার্টেন একটা ডাউনলোড করে নিব চার্জ কসমস থেকে, অথবা আমরা স্কেচআপ যে ওয়্যারহাউস আছে 3D ওয়্যারহাউস সেখান থেকে আমাদের কার্টেন যেমন খুশি তেমন আমাদের যেমন খুশি তেমনটাই ডাউনলোড করে ইউজ করতে পারি। আমরা কার্টেন লিখে ইন্টারপ্রেস করলাম, সাথে সাথে আমাদের কাছে অসংখ্য কার্টেন চলে আসলো। আমরা এখান থেকে আমাদের যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নিতে পারি। তো আমার এটা ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটাকে একটা ক্লিক করলাম। ক্লিক করলে সেটা চলে আসলো আমাদের স্কেচআপ মডেলে ইম্পোর্ট হয়ে গেল। তো আমি এটাকে করব রোটেট করে দেব 90 ডিগ্রি। করে দেওয়ার পর আমি এটাকে সিম্পলি জাস্ট একটু স্কেল করে নেব। স্কেল করার পর আমি এটাকে তার জায়গা মতো প্লেস করে দেব। এটাকে করব মুভ।
মুভ করে আমাদের এই পাশে একটা কার্টেন দেওয়া আছে। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে কার্টেনটা সেটা আমাদের গ্লাস প্যানেলিং এর তুলনায় অনেক ছোট হয়ে যাচ্ছে। তারপর আমরা চলে যাব স্কেল টুলে, এটাকে ধরে স্কেল করে আমাদের ফ্লোর পর্যন্ত করে দেব। করে দেওয়ার পর আমি এটাকে আবার একটা কপি করব। মুভ টুল ক্লিক করে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে মুভ টুল নিলাম। মুভ টুল নিয়ে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করে মুভ করলে সেটা হয়ে যাবে কপি। কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের যে কার্টেনটা সেটাকে করে দেবো প্লেস। আমাদের এত বড় কার্টেনের দরকার নেই, এটাকে একটু ছোট করে নেব। ওকে, আমরা এটাকে করে দেব একেবারে মুভ শেষের দিকে। এবার এটাকে করে দেব মুভ। ওকে, মুভ করে দেওয়ার পর এখন আমরা যেটা করব, আমাদের যে রেফারেন্স ইমেজ সেটাতে যদি দেখি আমাদের ফল সিলিং এ কিছু লাইট দেওয়া আছে, আমাদের ফল সিলিং এ কিছু কোভ লাইট দেওয়া আছে। তো সেই কোভ লাইট গুলো আমরা ক্রিয়েট করে নেব। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের চাউস কসমসে। এখান থেকে আমরা সিম্পলি সার্চ করব লাইট, তারপর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা এখান থেকে আমাদের কিছু লাইট ডাউনলোড করে নিব। তো সেটা করার জন্য চলে যাচ্ছি লাইটে, এখানে আমাদের একটা ডাউনলোড করাই আছে, আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করছি। ওকে, আমরা স্কেচআপে ইম্পোর্ট করে নিলাম। করে নেওয়ার পর আমি এটাকে তার পজিশন অনুযায়ী মুভ করে নিব। মুভ করে নেওয়ার পর এটাকে ফল সিলিং এর ভিতরে দিয়ে দিব। করে দেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে আমাদের ফল সিলিং এর সাথে ফিট করে নেব। সেটা করার জন্য আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমাদের লাইট যতদূর পর্যন্ত সে পর্যন্ত আমাদের যে ফল সিলিংস আছে সেটাকে উপরের দিকে করে দেব পুশ। ওকে, পুশ পুল টুলের মাধ্যমে আমরা সেটাকে করে দিচ্ছি পুশ। তাহলে আমাদের লাইটটি আমাদের সামনে ভিজিবল হবে। ওকে, তো সেটা করার পর আমরা একটা সিম্পলি সিন ক্রিয়েট করব, কারণ আমরা যখন স্কেচআপে কাজ করব তখন কাজ করতে করতে আমরা যখন কোনো অবজেক্টের ভেতরে ঢুকে যাব তখন সেটা থেকে বের হতে অনেক কষ্ট হয়। কারণ আমরা যদি ভিতরে ঢুকে যাই তখন আমরা বুঝতে পারি না যে আমরা কোথায় চলে গেলাম বা কোন অবজেক্টের ভিতরে ঢুকে গেলাম। সেটা থেকে বের হওয়ার জন্য সিম্পলি আমরা একটা সিন ক্রিয়েট করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা যদি সেই সিনে ক্লিক করি, যেখানে সিন ক্রিয়েট করলাম সেখানেই এসে আবার আমরা পৌঁছে যাব। তো সেটা করার জন্য আমরা চলে যাব ভিউ থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে অ্যাড সিন। আমি একটা সিন অ্যাড করে নিলাম। আমি এই পাশে লাইট ক্রিয়েট করলাম, এখন এই পাশে লাইট ক্রিয়েট করব। তো এই পাশে আমি একটা সিন ক্রিয়েট করব। আমার সিনে জাস্ট রাইট ক্লিক করে সিনটাকে করে দেবো আপডেট। এখন আমি যেখানেই যাই না কেন, আমি যদি আমার সিন 1-এ ক্লিক করি তাহলে আমার সিন 1 যেখানে সেট করেছিলাম সেখানে চলে আসবে। এরপর আমি যেটা করব, আমাদের যে লাইট সেটাকে করবো আরেকটা কপি। কপি করার পর আমি সিম্পলি জাস্ট আমাদের ফল সিলিং এর এই পাশে নিয়ে আসলাম। ওকে, আমাদের যে সিলিং লাইটটা সেটাকে আমরা করে নিলাম কপি। কপি করানোর পর আমি আবার চলে যাচ্ছি আমাদের ফল সিলিং এর ভিতরে। যাওয়ার পর আমাদের যে অংশটিতে লাইট আছে সেটাকে সিলেক্ট করে একটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা উপরের দিকে এটাকে করে দেবো পুশ। তাহলে আমাদের যে লাইট সেটা ভিজিবল হবে। ওকে, তো আমরা আমাদের যে সিন দেখছি আমাদের রেফারেন্স ইমেজে মোটামুটি আমরা সেটা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের ম্যাটেরিয়ালস অ্যাড করার পালা। ম্যাটেরিয়ালস অ্যাড করে আমরা এটাকে ভিডিও রেন্ডার ইঞ্জিনের মাধ্যমে রেন্ডার করে দেখব। আমরা এখন আমাদের মডেলটাকে আমাদের রেফারেন্স ইমেজের মতো ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা সেটাকে ভিডিও রেন্ডার ইঞ্জিনের মাধ্যমে রেন্ডার করে দেখব। তো সেটা করার জন্য আমরা চলে যাব সিম্পলি আমাদের ফিরে ম্যাটেরিয়াল সেটিংস, সেখানে ম্যাটেরিয়ালস এডিটরে আসার পর আমাদের সামনে ম্যাটেরিয়ালস এডিটর যে ডায়ালগ বক্স সেটা ওপেন হয়ে যাবে। তো আমরা প্রথমে যে ম্যাটেরিয়ালসটা অ্যাড করব আমাদের বেডরুম মডেলে, সেটা হচ্ছে আমাদের বেডরুমের যে ফ্লোরটা সেটাকে আমরা উডেন ফ্লোরে কনভার্ট করব। আপনারা আমাদের রেফারেন্স ইমেজ দেখলে বুঝতে পারবেন এখানে উডেন ফ্লোর করা আছে। তো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের যে ফিরে অ্যাসেট এডিটর, সেখানে গিয়ে আমরা ওদের উইন্ডোগুলোকে দুই পাশে ভালোভাবে ওপেন করে নিব, যাতে করে আমরা আমাদের ম্যাটেরিয়ালস প্রিভিউ এখানে দেখতে পাই। এই পাশে আমাদের অনেকগুলো ম্যাটেরিয়ালস ক্রিয়েট করা আছে, কিন্তু আমরা সেগুলো দেখব না। আমরা নতুনভাবে কিভাবে ম্যাটেরিয়ালস ক্রিয়েট করতে পারি সেটা দেখবো আজকে। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাটেরিয়ালসে।
এখানে আপনারা নিচে দেখবেন যে ক্রিয়েট অ্যাসেট, এখানে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট অ্যাসেটে ক্লিক করলে নিচে দেখতে পাবো ম্যাটেরিয়ালস থেকে আমরা চলে যাব জেনারিক ম্যাটেরিয়ালস। আমরা একটা জেনারিক ম্যাটেরিয়ালস ক্রিয়েট করলাম, আমরা এখন এটাকে রিনেম করে দিব। এটা রিনেম করে দেব আমরা উড ফ্লোর করে দেওয়ার পর আমরা এখন যে আমাদের উড ম্যাটেরিয়ালস সেটাকে আমাদের ফ্লোরে অ্যাপ্লাই করব। সেটা করার জন্য আমাদের কিছু উডেন টাইলস বা উডেন ফ্লোর ম্যাটেরিয়ালস ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে সেগুলো ক্রিয়েট করব। তো আমি চলে যাচ্ছি আমাদের প্রথমে যে ডিফিউজ কালার সেটাতে। ডিফিউজ কালারে এসে আমি এখান থেকে আমার যে ডিফিউজ কালার সেটা সিলেক্ট করে দেব। তো ডিফিউজ কালারে আমি একটা ম্যাপ ইউজ করব, সেটা হচ্ছে কালার ম্যাপস বা বিট ম্যাপ টেক্সচার যেটাকে বলে। সেটা করার জন্য আমি চলে যাচ্ছি টেক্সচার স্লটে, এখানে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর চলে যাব বিট ম্যাপে যাওয়ার পর আমার যেখানে টেক্সচার আছে আমি সেখানে চলে যাচ্ছি। আমাদের এখানে টেক্সচার ডাউনলোড করা আছে আমার, তা আমি চলে যাচ্ছি আমার উড ফ্লোরে যাওয়ার পর আমাদের যে ডিফিউজ টেক্সচার কালার ম্যাপ সেটা আমি আমার ডিফিউজ কালারে এড করে দেব। এটা হলো আমার ডিফিউজ কালার ম্যাপ। আমি এটা সিলেক্ট করে সিম্পলি জাস্ট ওপেন করলাম। ওপেন করলে আমরা এখানে চলে আসলো আমার যে ডিফিউজ কালার ম্যাপটি সেটি। তো আমি এখন রাইট সাইডে আমার যে ডিফল্ট ট্রি সেটা থেকে ম্যাটেরিয়ালস থেকে আমার যে ম্যাটেরিয়ালসটা সেটা আমি আমার ফ্লোরে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো সেটা করার জন্য আমরা সিম্পলি আমাদের ফ্লোরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা উপরের যে অংশটা সেটাকে সিলেক্ট করতে পারি, নাও করতে পারি। তারপর আমরা আমাদের ম্যাটেরিয়ালস নিলে সিম্পলি জাস্ট ক্লিক করে দেব, তাহলে আমাদের ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ম্যাটেরিয়ালস আমরা অ্যাপ্লাই করলাম সেটা খুবই ক্ষুদ্র দেখাচ্ছে, মানে সেটার যে ডাইমেনশন সেটা অনেক ছোট। এটা করার জন্য আমরা সিম্পলি চলে যাব ম্যাটেরিয়ালস এডিট অপশনে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডাইমেনশন দেওয়া আছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো আমরা এটাকে সিম্পলি 10 ফিট করে দেবো। 10 ফিট এন্টার। 10 ফিট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফ্লোরটি উডেন ফ্লোর ম্যাটেরিয়ালস সেটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ম্যাটেরিয়ালসটা এটা আমাদের যদি রুমটাকে ফ্রন্ট থেকে বিবেচনা করি তাহলে সেটা লেফট রাইটে হয়ে গেছে, আমরা সেটা ফ্রন্টে এবং ব্যাকের দিকে যাচ্ছি। সেটা করার জন্য আমরা সিম্পলি এটাতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে চলে যাবো টেক্সচারে গিয়ে চলে যাবো পজিশনে যাওয়ার পর আবার আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমরা নিচে রোটেট অপশন পাবো। রোটেট অপশন গিয়ে আমরা জাস্ট এটাকে 90 ডিগ্রি রোটেট করে দেব। রোটেট করার পর আমরা আমাদের যে ম্যাটেরিয়ালস সেটার একটা প্রিভিউ দেখব। সেটা প্রিভিউ দেখার জন্য আমরা সিম্পলি জাস্ট ব্যাক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাটেরিয়ালস সেটা কিরকম দেখাচ্ছে। তো আমরা আমাদের ম্যাটেরিয়ালসটা অ্যাড করার পর সেটা এখনো তেমন একটা রিয়েলিস্টিক দেখাচ্ছে না, কারণ এখানে রিফ্লেকশন গ্লোসিনেস ম্যাপ কোনোটাই নাই। তো সেটা করার জন্য আমরা সিম্পলি চলে যাচ্ছি আমাদের ডিফিউজ কালার, আমরা সেটাকে ফুল করে দেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের রিফ্লেকশনে আসার পর আমরা এখানে আমাদের যে রিফ্লেকশন কালার এটাকে করে দেবো 1। করে দেওয়ার পর আমরা আমাদের যে রিফ্লেকশন গ্লোসিনেস এখানে আমাদের আর একটা ম্যাপ আমরা ইউজ করব। সেটা করার জন্য আমরা আমাদের যে টেক্সচার যেখানে আমাদের ডাউনলোড করা আছে আমরা সেখানে আমরা চলে যাচ্ছি টেক্সচার স্লটে। বিট ম্যাপ থেকে আমরা আমাদের এখান থেকে যে রাফনেস ম্যাপটা আছে সেটা সিলেক্ট করে দেব। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন উড ফ্লোর রাফনেস ম্যাপ, আমরা এটাকে সিলেক্ট করে সিম্পলি জাস্ট করব ওপেন করার পর আমরা আবার ব্যাক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের রিফ্লেকশন গ্লোসিনেস হিসেবে আমাদের রাফনেস ম্যাপ সেটা এড হয়ে গেছে। এখন আমরা আমাদের যে সারফেস কন্ট্রোল এখানে দেখতে পাচ্ছেন ইউজ গ্লোসিনেস, আমরা গ্লোসিনেস ইউজ করিনি, আমরা এখান থেকে রাফনেস ইউজ করেছি। আমরা দেবো রাফনেসে, সিলেক্ট করে দিচ্ছি আমাদের রাফনেস সিলেক্ট করে দেওয়ার পর এখন যদি আমরা আমাদের ফ্লোর ম্যাটেরিয়ালসটার একটা ইন্টারেক্টিভ রেন্ডার ক্রিয়েট করে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের ম্যাটেরিয়ালস সেটা কিরকম দেখাচ্ছে। সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের যে ভিডি ম্যাটেরিয়ালস এডিটর সেটার থেকে গিয়ার আইকনে সেটিংস অপশনে যাওয়ার পর আমরা রেন্ডার সেটিংস করব। সেক্ষেত্রে আমার
যে পিসি সেটাতে আমার একটা RTX এর গ্রাফিক্স কার্ড আছে। সেক্ষেত্রে আমরা ইঞ্জিনটাকে সিলেক্ট করে দেবো RTX থেকে আমি এখান থেকে যে আমাদের NVIDIA GeForce GTX 1600 এটা আমার গ্রাফিক্স কার্ড, এটাতে একটা টিক মার্ক দিয়ে দেবো, মানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে রেন্ডার কোয়ালিটি এটাকে রাখবো মিডিয়াম প্লাস। তারপরে আমরা যেটা করব, আমরা আমাদের যে ডিনাইজার এটাকে অন করে দেবো। অন করে দিয়ে আমরা যেহেতু আমাদের NVIDIA গ্রাফিক্স কার্ড ইউজ করছি রেন্ডার ইঞ্জিন হিসেবে, আমরা তাহলে আমাদের NVIDIA AI ডিনাইজারটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে আমরা সিম্পলি চলে যাব আমাদের যে রেন্ডার আউটপুট অপশন সেখানে যাওয়ার পর আমরা আমাদের যে রেন্ডার আউটপুট সেটা করে দেবো সেভ ফ্রেম। আমরা আমাদের ফ্রেমটাকে নির্দিষ্ট করে নিলাম। তারপর আমাদের যে অ্যাসপেক্ট রেশিও সেটা 16 নয়, সেটাই থাক। আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি 1:1, তারপর 4:3 পিকচার, আমরা যেটা চাই সেটা করতে পারি আমাদের প্রয়োজন মতো। তো আমরা 5/4 এটাই রাখলাম। রাখার পর আমরা সিম্পলি জাস্ট রেন্ডার আউটপুট থেকে বের হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের ক্যামেরা অপশন থেকে। এখানে আমরা আমাদের যে এক্সপোজার ভ্যালু সেটাকে একটু বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। ওকে, আমরা আমাদের রেন্ডার সেটিংস করার পর এখন আমরা আমাদের একটা ইন্টারেক্টিভ রেন্ডার দেখবো। ইন্টারেক্টিভ বা প্রোগ্রেসিভ রেন্ডার দেখার জন্য আমরা আমাদের সেভ ফ্রেমের ভিতরে আমাদের ফ্লোরটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর সিম্পলি জাস্ট আমরা যদি আমাদের রেন্ডার আইকনে ক্লিক করি, আমরা এখান থেকে আমাদের প্রোগ্রেসিভ রেন্ডার দেখতে পারি। আবার এখান থেকে আমাদের যে রেন্ডার আছে রেন্ডার ওই ধীরে এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমাদেরকে একটা প্রোগ্রেসিভ রেন্ডার দেখাবে। ওকে, রেন্ডার অপশন ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যে ম্যাটেরিয়ালসটা সে দেখাচ্ছে সেটা দেখতে এরকম লাগতো। এটা খুবই হাস দেখাচ্ছে, কারণ আমাদের বাইরে থেকে অনেক আলো চলে আসতেছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আমাদের দুই পাশের যে ওয়ালগুলা সেগুলাকে হাইড করে দিয়েছি, সে কারণে বাইরে থেকে আমাদের অনেক আলো চলে আসে। তো আমরা আমাদের যে সেগুলোকে আনহাইড করব। আনহাইড করে আমরা সিম্পলি জাস্ট আমাদের যে সেভ ফ্রেম সেটাতে একটা ফ্রেম এড করব। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি ম্যাটেরিয়ালস থেকে ট্যাগস অপশন থেকে আমাদের যে ওয়াল 1 ওয়াল 2 এই দুইটাকে আমরা করে দিলাম আনহাইড করে দেওয়ার পর আমরা এখন যদি আনহাইড করে দিই তাহলে আমাদের কিন্তু ভিতরের অপশন কোনো কিছুই আমাদের ভিতরে যে ভিউ সেটা দেখতে পাবো না। সেটা দেখার জন্য আমাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে, আমরা একটা সেকশন কার্ড দেব। সেকশন কার্ড দিলে আমরা আমাদের ভিতরের অপশন গুলো পরিপূর্ণভাবে দেখতে পাবো। তো সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সেকশন থেকে আমরা একটা সেকশন প্লেন ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নেম দিতে বলতেছে, সিম্বল দিতে বলতেছে। তো আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমরা আমাদের যে সেকশন প্লেনটা সেটাকে করে নেব রোটেট, কারণ আমরা আমাদের যে রেন্ডার করব সেটা কোনোখানি ভাবে একটু করব। রোটেট করে দেওয়ার পর আমি এটাকে করে দিচ্ছি মুভ রুমের দিকে। মুভ করে দিলে আমরা যে অংশটি আমাদের সেকশন প্লেনের আন্ডার দেব সেটা সিম্পলি কেটে যাবে। কেটে যাওয়ার পর আমরা আমাদের সেকশনটাকে করে দিচ্ছি হাইড করে দেওয়ার পর আমরা আমাদের যে প্রজেক্ট সেটাকে সেভ করে নেব বারবার, তা না হলে কিন্তু যে কোনো সময় আমাদের যে প্রজেক্ট সেটা ক্রাশ হতে পারে। আসলে কিন্তু আমাদেরকে রিকভারের অপশন নাও দিতে পারে স্কেচআপ। আমাদের সেকশন কাট করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদেরকে সেই সেকশনটির অপশনে যেতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা জিওমেট্রিতে চলে যাবো। তো আমরা আমাদের জিওমেট্রিতে নিচে গেলে দেখতে পাবো সেকশন প্লেনের যে অপশন মেনু সেখানে আমরা চলে যাব। এখান থেকে আমরা আমাদের ক্যামেরা রে অনলি চাচ্ছি, আমাদের যে ইফেক্ট লাইটিং সেটা আমরা চাচ্ছি না। তো আমরা ইফেক্ট লাইটিংটাতে আনটিক করে দিব, ক্যামেরা রেটস এটাতে করে দেবো টিক। করে দেওয়ার পর আবার আমরা সিম্পলি চলে যাচ্ছি আমাদের যে ফ্লোর ম্যাটেরিয়ালস সেটাতে। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাটেরিয়ালস অপশনে। এখান থেকে আমরা আমাদের উড ফ্লোর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা দেখি যে আমাদের ফ্লোরটা কিরকম একটা ইন্টারেক্টিভ রেন্ডার আসে। আমরা আমাদের সিনটাকে একটু আপডেট করে দেই আমাদের ফ্লোরের এখানে। আপডেট করে দেওয়ার পর এখন এখন আবার আমরা একটা প্রোগ্রেসিভ রেন্ডার দেখবো যে আমাদের এখন ফ্লোরটা কিরকম দেখায়। তো আমি প্রোগ্রেসিভ রেন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের রেন্ডার প্রসেস চলবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাইরে থেকে কোনো আলো আসতেছে না। আলো না আসার কারণে আমাদের যে রুমটা, আমাদের যে ফ্লোরটা সেটা অনেকটা ডার্ক দেখাচ্ছে, মানে অন্ধকার দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি না আমাদের ফ্লোরটা কিরকম দেখাচ্ছে।
ওকে, তো আমরা আমাদের এখন যে বেডরুম সেটার আগে ম্যাটেরিয়ালস সবকিছুই অ্যাড করে নিয়ে তারপর আবার আমরা লাইট অ্যাড করে তারপর আমরা ফাইনাল যে আমাদের ভিউ সেটা দেখব। সেটা করার জন্য আমি আমার যে ফ্লোর ম্যাটেরিয়ালস এটাতে আমি একটু বাম্প অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ম্যাটেরিয়ালস চলে যাচ্ছে ফ্লোরে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাটেরিয়ালস প্রিভিউ দেখাচ্ছে। এখানে আমাদের যে কাঠের জড়াগুলো আছে এখানে কোনো ফাঁকি দেখাচ্ছে না, এটা পুরোটাই ফ্ল্যাট দেখাচ্ছি। তো একটু আমাদের যে জয়েন্টগুলো সেগুলো বোঝানোর জন্য বা বুঝতে পারার জন্য আমাদেরকে আমাদের ম্যাটেরিয়ালস অপশন থেকে আমাদেরকে একটু বাম্প অ্যাড করতে হবে। তো বাম্প অ্যাড করার জন্য আমাদের বাম্প ট্যাবে গিয়ে এটাকে অন করব, এটা অফ থাকলে এটা অন করে দেব। অন করে দিয়ে আমরা আমাদের যে মোড ম্যাপ এখানে আমাদের একটা ম্যাপ অ্যাড করে দেব। আমরা নর্মাল ম্যাপটা এখানে অ্যাড করব। তো সেটা করার জন্য আমাদের যে নর্মাল ম্যাপ আছে উড নর্মাল ম্যাপ সেটাকে আমি এখানে সিলেক্ট করে সিম্পলি জাস্ট ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাটেরিয়ালস প্রিভিউতে। এখান থেকে আমরা আমাদের যে বাম্পের অ্যামাউন্টটা সেটা সিলেক্ট করে দিতে পারি। ওকে, আমি আমার বাম্প অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এখন বাম্প টাইমটাকে সিম্পলি জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমাদের যে ফ্লোর ম্যাটেরিয়ালস সেটাকে আমরা করলাম সম্পূর্ণ করার পর এখন আমরা আমাদের যে এই ওয়ালটাতে আমাদের একটা প্লাস্টার ম্যাটেরিয়াল সেট করব। তো সেটা করার জন্য আবার আমরা একটা নতুন ম্যাটেরিয়ালস ক্রিয়েট করব। আমরা চলে যাচ্ছি আমাদের ম্যাটেরিয়ালস ক্রিয়েট অ্যাসেট, এখানে যাই সিম্পলি জাস্ট ক্লিক করে ম্যাটেরিয়ালস থেকে আমরা চলে যাই জেনারিক থেকে আমরা এটাকে সিম্পলি রিনেম করব ওয়াল প্লাস্টার। এখন আমরা এখানে আমাদের আরেকটা ম্যাটেরিয়াল সেট করব। তো ম্যাটেরিয়াল সেট করার জন্য আমরা যে আমাদের প্লাস্টারের ডিফিউজ ম্যাপ বা কালার ম্যাপ সেটাকে প্রথমে আমাদের বিট ম্যাপে দিয়ে দিব, কালার্স বিট ম্যাপে। তো আমি সিলেক্ট করলাম বিট ম্যাপস থেকে আমি চলে যাচ্ছি আমার যে প্লাস্টার ম্যাটেরিয়ালস যেখানে আছে সেখান থেকে আমি সিম্পলি জাস্ট আমার যে কালারটা সেটাকে সিলেক্ট করে দিলাম। কালার ম্যাপ সিলেক্ট করার পর আমি সিম্পলি জাস্ট করবো ওপেন করার পর আমি চলে যাচ্ছি আমার ডিফল্ট ম্যাটেরিয়ালস অপশনে। ওকে, আমি চলে গেলাম ম্যাটেরিয়ালসে গেলে আমি দেখতে পাবো যে আমার ম্যাটেরিয়ালস এখানে ভিজিবল হচ্ছে। তো আমি চলে যাচ্ছি আমার যে ওয়াল সেটাতে আমি সেটা ডাবল ক্লিক করে তার ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকে সিম্পলি জাস্ট সামনের অংশটাকে ক্লিক করে আমি এখন আমার ম্যাটেরিয়ালসটা এখানে করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর আবার একই সমস্যা, আমার যে ম্যাটেরিয়াল সেটা দেখাচ্ছে খুবই ছোট। তো এখান থেকে আমরা করে দিলাম 5 ফিট করে দেওয়ার পর এখন যদি আমি আমার ম্যাটেরিয়ালসটা দেখি, ওকে এখন অনেকটাই ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু এখন অনেকটাই বড় দেখাচ্ছে আমার যে প্লাস্টার ম্যাপটা সেটা। তো আমি এখান থেকে করে দিতে পারি সিম্পলি জাস্ট 3 ফিট। or 1 ফিট করলে কেমন হয় সেটা আমরা দেখি। 1 ফিট করলে অনেকটাই ছোট দেখাচ্ছে। ওকে, তো আমাদের 1 ফিটই থাক। জাস্ট যদি 10 ফিট করে দিই তাহলে কিরকম দেখায়। 10 ফিট করলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে 4 ফিট দেওয়ার পর আমাদের যে টেক্সচার সেটা ঠিক এরকম দেখাচ্ছে। তো এখন আমরা আমাদের যে ম্যাটেরিয়ালস সেটাকে আরেকটু এডিট করার পর আমাদের যে ডিফিউজ
কালারটাকে আমরা করে দেব ফুললি। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের রিফ্লেকশন ট্যাবে। রিফ্লেকশন ট্যাবে আসার পর আমরা আমাদের রিফ্লেকশন গ্লসিনেসটা অ্যাড করব। তো রিফ্লেকশন গ্লসিনেস যে আমাদের বিটম্যাপ অপশন আছে বা আমাদের টেক্সচার যে স্লট আছে সেখানে ক্লিক করে চলে যাচ্ছি বিটম্যাপ। বিটম্যাপ থেকে এখান থেকে আমরা আমাদের আবার রাফনেস ম্যাপটা অ্যাড করে দিব। ওকে, ওপেন করার পর এখন দেখি আমাদের কেমন দেখায়। তো আমাদের রিফ্লেকশন যে কালারটা সেটাকে আমি করে দিচ্ছি 1, যাতে আমাদের ম্যাটেরিয়ালস রিফ্লেক্টেড ম্যাটেরিয়ালস হয়। 1 করে দেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি আবার আমাদের যে সারফেস কন্ট্রোল প্যানেল সেখান থেকে আমি ইউজ করে দেব রাফনেস করে দেওয়ার পর আমরা আমাদের ম্যাটেরিয়ালসটা প্রিভিউ করে দেখব। এটা আমাদের ওয়াল ম্যাটেরিয়ালস। তো আমরা ওয়ালে যাওয়ার পর আমাদের ম্যাটেরিয়ালস প্রিভিউটা ঠিক এরকম দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কীরকম দেখাবে ম্যাটেরিয়ালস প্রিভিউটা। এখন আমরা আবার চলে যাব আমাদের যে বাম্প ট্যাব, সেখানে বাম্প ট্যাবে গিয়ে আমরা এখানে আমাদের নর্মাল ম্যাপটা অ্যাড করে দিব বাম্পে। তো আমি আবার আমার টেক্সচার স্লটে ক্লিক করি বিটম্যাপ থেকে চলে যাচ্ছে আমার যে নর্মাল, সেটা সিলেক্ট করে দিলাম। সেটা সিলেক্ট করে দেওয়ার পর আমি সিম্পলি জাস্ট আমার যে বাম্প অ্যামাউন্ট সেটাকে কমিয়ে আমি করে দিচ্ছি 0.5। ওকে করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার ম্যাটেরিয়ালস প্রিভিউতে ওয়াল প্লাস্টার, সেটা ঠিক এরকম দেখাচ্ছে। ওকে, তো আমার ম্যাটেরিয়ালস অ্যাড করার পর এখন আমরা আমাদের সিনটাকে আমাদের যে সেফ ফ্রেম সেটার ভিতরে একটু সেট করে নিব। সেট করার জন্য ওকে, এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ভিউ অপশন থেকে ক্যামেরা অপশন, আমরা চলে যাব আমাদের ক্যামেরা অপশন থেকে আমরা ফিল্ড অফ ভিউ চলে যাব। ফিল্ড অফ ভিউতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে ভিউ এর অ্যাঙ্গেল সেটাকে আমরা সেট করতে পারবো। তো সেটা আমরা সিম্পলি 50 থেকে 60 রাখবো। 50 থেকে 60 রাখার পর আমরা আমাদের চলে যাব যে হ্যান্ড টুল, সেটা থেকে আমরা এটাকে সরিয়ে আমাদের প্রয়োজন মতো সেট করতে পারবো, যে আমাদের ফ্রেম যেটা সেটা সেট করতে পারবো। তো সেটা সেট করার পর ওকে, এখন আমরা আমাদের যে সিনটা আছে সেটাকে সিম্পলি করে দেবো আপডেট। তো আমি করে দিলাম আমার সিনটাকে আপডেট। এখন আমরা যেখানে যাই না কেন, যেখানেই যাই আমরা যদি আমাদের সিন 1-এ ক্লিক করি তাহলে আমাদের যে ফ্রেমটা সেভ করলাম আপডেট করলাম সেটাতে চলে আসবে। তো এখন আমরা একটা এটার ইন্টারেক্টিভ রেন্ডার করে দেখব কিরকম দেখায়। তো আমরা সিম্পলি জাস্ট রেন্ডারে ক্লিক করব। রেন্ডারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সিন সেটা রেন্ডার হচ্ছে, কিন্তু আমাদের রুমের ভেতরে কোনো আলো নেই। আমাদের যে এনভায়রনমেন্ট লাইট সেটাও আসতেছে না, আবার আমাদের আর্টিফিশিয়াল কোনো লাইটও অ্যাড করা নেই, সেজন্য আমাদের যে ভিউটা সেটা ক্লিয়ারলি আসতেছে না। তো আমরা আমাদের এখন লাইটিং সেট করব। তার আগে আমরা আমাদের যে ফলস সিলিং সেটার একটা ম্যাটেরিয়ালস ক্রিয়েট করতে পারি। তো আমরা এটাতে একটা কালার ম্যাটেরিয়ালস ইউজ করব। তো আমরা এটাতে একটা কালার ইউজ করব। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যখন সিন ক্রিয়েট করবেন বা আপনাদের সেফ ফ্রেমের ভিতরে আপনাদের যে অংশটি রেন্ডার আউটপুট করবেন, তো সেটা
তো আমরা আমাদের সিনে সুন্দরভাবে সেট করে নিব। সেট করার পর আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের যে সেকশন কাট অংশগুলো, অর্থাৎ কালো অংশগুলো, এই পাশে কালো অংশ, এই পাশে নিচে কালো অংশগুলো, সেগুলো যেন ফ্রেমের ভিতরে কোনোভাবে না আসে। সেগুলো ফ্রেমের ভিতরে আসলে সেগুলো কিন্তু আমাদের রেন্ডারে ভালো আসবে না। তো সেক্ষেত্রে আমি আমার নিচের অংশটুকু আর একটু নিচে করে দিলাম, নিচে করে দিয়ে আমার সিনটাকে আবার করে দিলাম আপডেট। এখন আমি আমার যে ফল সিলিংটা সেটার একটা ম্যাটেরিয়ালস ক্রিয়েট করব, ক্রিয়েট এই টাইপের হবে। তো আমি এটাই নিয়ে আমি এখন যে রিফ্লেকশন কালার সেটা করে দিচ্ছি 1 বা সাদা টাইপের করে দেওয়ার পর আমি চলে যাচ্ছি আমার রিফ্লেকশনে। আমার রিফ্লেকশন কালার সেটাকে বাড়িয়ে দিব। রিফ্লেকশনটা বাড়িয়ে দেওয়ার পর গ্লসিনেসটা আমাদের ফুল থাকবে, গ্লসিনেস একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর এখন আমরা আমাদের যে ম্যাটেরিয়ালস এটাকে রিনেম করব সিলিং। ওকে, এখন আমরা আমাদের যে ফল সিলিং সেটাতে এই ম্যাটেরিয়ালসটা সিম্পলি জাস্ট অ্যাপ্লাই করে দেবো। সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার এই ম্যাটেরিয়ালসটা সিলেক্ট করে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। ওকে, অ্যাপ্লাই করার পর এখন আমরা আমাদের যে ম্যাটেরিয়ালস এটা আমাদের এখানেও আমাদের যে এখানে উপরে একটু ড্রপ ওয়াল আছে সেটাতে অ্যাড করে দিব। আমি প্রথমে আমার ম্যাটেরিয়ালস করলাম সিলেক্ট, তো আমি চলে যাচ্ছি আমার যে ড্রপ ওয়াল সেখানে ম্যাটেরিয়ালসটা আমার এখানে করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা চলে যাবো আমাদের সিন 1-এ। যাওয়ার পর আমি এখন আপনাদেরকে রেন্ডার করে দিয়ে একবার দেখিয়েছি। তো দেখানোর পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিনের লাইটের অভাবের কারণে আমাদের সিনটা অনেকটা ড্রাই। তো আমরা কিভাবে এখন আমাদের সিনে আর্টিফিশিয়াল লাইট, তারপর এনভায়রনমেন্টাল লাইটিং বা এনভায়রনমেন্টাল টেক্সচার লাইটিং সেট করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি যদি চলে যাই আমাদের ভিডিও অ্যাসেট এডিটর লাইট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা শুধুমাত্র সানলাইট ডিফল্ট ক্রিয়েট হয়ে আছে। তো আমরা যখনই আমাদের যে কোনো স্কেচআপের মডেল ক্রিয়েট করব আর ভিড়ে দিয়ে যদি সেটাকে রেন্ডার করতে চাই, তো ভিড়ের ডিফল্ট একটা সান দিয়ে থাকে। তো আমরা আমাদের যে সান সেটাকে চাচ্ছি না, তো আমি সেটাকে করে দেব সিম্পলি অফ করে দেওয়ার পর এখন যদি আমরা একটা রেন্ডার দেখি, এখন আমরা আরো পাবো না। আমাদের সানটাকে অফ করে দেওয়ার জন্য আমরা আমাদের সিনটাকে জাস্ট অনেকটাই ডার্ক টাইপের দেখতে পাবো। আমরা শুধু আমাদের যে এনভায়রনমেন্টাল ইলুমিনেশন সেটা পাচ্ছি। আমরা এখন কিভাবে আমাদের সিনটাতে লাইট এড করতে পারি, সেক্ষেত্রে আমরা চলে যাবো আমাদের ভিড়ে লাইট অপশনে। আমরা ভিড়ে লাইট অপশনে গিয়ে আমরা প্রথমে আমাদের সিনে একটা এনভায়রনমেন্টাল টেক্সচার এড করব বা কি বলে যেটাকে HDRI। তো আমি চলে যাচ্ছি আমাদের ডোম লাইটে আসার পর আমি আমার এখন ভিড়ে অ্যাসেট এডিটরে দেখতে পাবো ডোম লাইট এড করার সাথে সাথে আমার লাইট অপশনে ডোম লাইট চলে এসেছে। তো আমি ডোম লাইটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সিম্পলি জাস্ট আমার যে কালার টেক্সচার বা HDRI সেটা টেক্সচার স্লটে ক্লিক করে আমি চলে যাব আমার যে HDRI যেখানে আছে সেখানে। তো আমার কিছু HDRI ডাউনলোড করা আছে, সেখানে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা সিলেক্ট করে দিব। ওকে, যদি এটাই রাখি, রাখার পর আমাদের যে HDRI আছে আমরা যদি ফিরে 5 ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের এটা যে শেপ সেটা কিন্তু স্পেয়ার থেকে হোম স্পেয়ার করা থাকে। সেক্ষেত্রে আমাদের মাঝখানে একটা কালো শেড ক্রিয়েট হয়, কিন্তু আপনারা যখন ভিরে 6 বা 7 ইউজ করবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি স্পেয়ার করা থাকে। তো আপনার যদি ভিরে 5 ইউজ করে থাকেন তাহলে এটাকে শেপটাকে স্পেয়ার করে দিবেন। তারপর আমরা আমাদের ইউজ ট্রান্সফর্ম যে অপশনটা সেটাতে করে দিব টিকমার্ক করে দেওয়ার পর আমরা এখন জাস্ট সিম্পলি আমাদের যে সিনটাকে সেটাকে একটা প্রোগ্রেসিভ রেন্ডার করে দেখব। তার আগে আমরা আমাদের যে HDR এর ইন্টেন্সিটি সেটাকে করে দিব সিম্পলি 200 করে দিলে আমাদের সিনটা অনেকটাই ব্রাইট দেখাবে। আমাদের যে এনভায়রনমেন্ট লাইট সেটা আমাদের রুমে প্রবেশ করবে। তার আগে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা আমাদের যে গ্লাস প্যানেলটা আছে সেটার ম্যাটেরিয়ালসটাকে একটু এডিট করতে পারি। তো তার আগে আমরা একটা প্রোগ্রেসিভ রেন্ডার দেখি। তো আমি চলে গেলাম আমার প্রোগ্রেসিভ রেন্ডারে, দেখি আমাদের সিনটাকে এখন কিরকম দেখাচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনটা এখন টোটালি একটু ব্রাইটার দেখাচ্ছে। দেখতে পাচ্ছি আমাদের যে এনভায়রনমেন্ট লাইট সেটা আমাদের রুমের ভিতরে প্রবেশ করতেছে। তো এই পর্যায়ে আমরা আমাদের এনভায়রনমেন্টাল লাইটিং ক্রিয়েট করে ফেললাম। আমরা আমাদের যে HDRI সেটাকে করে দেব চেঞ্জ, একটু আলাদা টাইপের দেখি কিরকম করা যায়। আমাদের এটা এটা দেখতে একটু ভালো দেখাচ্ছে, আমাদের ডে সিনের জন্য এটাই বেস্ট হবে।
মনে করতেছি। আমি চলে যাচ্ছি একটু অপশনে গেলে আমরা এখান থেকে যে STRI কালার থেকে আমি যদি কালার মাল্টিপ্লিকেশনে যাই, আমি এখান থেকে আমাদের গ্রাউন্ড অপশনটাকে ওপেন করে দিব। গ্রাউন্ড অপশনটাকে ওপেন করে দেওয়ার পর এখন যদি আমরা একটা ইন্টারেক্টিভ রেন্ডার দেখি, এখন আমার বাইরের এনভায়রনমেন্টটা অনেকটাই কুল দেখাচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, আমাদের যে এনভায়রনমেন্ট লাইট সেটা তো আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা আমাদের যে আর্টিফিশিয়াল লাইট গুলো সেগুলো একটু অ্যাড করে দিব। সেগুলো অ্যাড করার জন্য আমি সিম্পলি জাস্ট আমার প্রোগ্রেসিভ রেন্ডারটিকে করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর আমি এখন আমার যে সিন সেটাতে লাইট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের যে ফল সিলিংস আছে সেখানে আমরা সিম্পলি জাস্ট এখানে, তারপর আমাদের কার্টেনের এখানে কফ লাইট গুলো অ্যাড করতে পারি। তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ফল সিলিংটাকে করলাম সিলেক্ট করে আমরা জাস্ট এটাকে আইসোলেট করে দিব, তাহলে শুধু আমাদের ফল সিলিংটা থাকতেছে। এখন আমরা চলে যাব আমাদের ভিড়ে লাইটে যাওয়ার পর আমি সিম্পলি জাস্ট আমার যে রেক্টেঙ্গুলার লাইট সেটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমি এটাকে একটু করে দেব নিচের দিকে মুভ। আমাদেরকে অবশ্যই লাইটটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে একটু করে দেব নিচের দিকে মুভ করে দেওয়ার পর আমি এটাকে এত বড় নেব না, একটু ছোট করে দেব। স্কেলে গিয়ে একটু সিম্পলি জাস্ট হোয়াইটটাকে কমিয়ে দিয়ে আমি এটাকে মুভ করে আমার মাঝখান বরাবর দিয়ে দেব। ওকে, দেওয়ার পর আমরা এখন একই জিনিস আমাদের যে কার্টেনের এই পাশে এখানেও অ্যাড করতে পারি। তো আমি চলে যাচ্ছি আবার আমাদের রেক্টেঙ্গুলার লাইট, এখান থেকে আমি সিম্পলি আমার যে রেক্টেঙ্গুলার লাইট সেটাকে করলাম সিলেক্ট করে আমি মুভ টুলের মাধ্যমে এটাকে নিচে নামিয়ে দিব। নিচে দেওয়ার পর আমি এটাকে সিম্পলি জাস্ট আগের মতো একটু স্কেল করে নেওয়ার পর আবার আমি এটাকে মুভ করে আমার মাঝখান বরাবর দিয়ে দিব। এখন আমরা আইসোলেট থেকে আনহাইডে চলে যাওয়ার পর এরপর আমরা আমাদের যে লাইটগুলো রেক্টেঙ্গুলার লাইট এগুলোকে রিনেম করে দিব, তাহলে আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। তো আমি জাস্ট এগুলোকে কোফ লাইট এই নামে 1 রিনেম করলাম, আর এটা করব কোফ লাইট 2। ওকে করার পর এখন আমরা জাস্ট আমাদের যে এইখানে যে আমাদের স্পটলাইট গুলো আছে এগুলোতে আমরা আমাদের আর্টিফিশিয়াল স্পটলাইট এবং কি স্পেয়ার লাইট দুইটা অ্যাড করে দেব। তো আমি প্রথমে আমাদের স্পেয়ার লাইট অ্যাড করছি। ওকে, আমি আমার স্পেয়ার লাইটটাকে সিলেক্ট করে এটাকে একটু করে দিব নিচের দিকে মুভ। ওকে, এখন আমি এটাকে আমার পাশে করে দেব সিম্পলি জাস্ট কপি করে দেওয়ার পর আমি আবার এখান থেকে আমার যে স্পটলাইট সেটা অ্যাড করে দিব। তো সেটা করার জন্য আমি সিম্পলি আমার যে স্পটলাইট সেটাকে সিলেক্ট করে শিফট চেপে এটাকে করে দেব এখানে সেট। ওকে, এখন আমি সিম্পলি জাস্ট এটাকে কপি করে আরেকটা কপি করে এরপর দিয়ে দিব। কপি করার জন্য আমি মুভ সিলেক্ট করলাম, তারপর অল্ট প্রেস করব, তাহলে সেটা হয়ে যাবে কপি করার পর এখন আমার যে লাইটগুলো সবগুলোকে আমি করব সিলেক্ট করার পর একই লাইট আমাদের অপোজিট কর্নারেও আছে যে রুম সেটার এই পাশে। তো আমি এই পাশে কপি করে আমার লাইটগুলোকে দিয়ে দিব। সরি, আমাদের ওয়ালও সিলেক্ট হয়ে গেছে, আমরা ওয়ালটাকে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা শিফট চেপে এটাকে আনসিলেক্ট করে দিলাম। আমরা আবার এগুলোকে সেপারেটলি সিলেক্ট করলাম সিলেক্ট করে মুভ অল্ট চেপে মুভ করলে যে লাইট এগুলো হয়ে যাবে কপি করার পর এখন আমরা আমাদের একটা প্রোগ্রেসিভ রেন্ডার করে দেখতে পারি যে আমাদের কিরকম আসে রেন্ডার। সেটা করার জন্য আমরা চলে গেলাম আমাদের সিন 1 এ যাওয়ার পর আমরা আমাদের যদি একটা রেন্ডার করে দেখি, আমরা সিম্পলি জাস্ট রেন্ডারে ক্লিক করলাম। রেন্ডারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেন্ডার আউটপুট দেওয়ার চেষ্টা করছে আমাদের ফ্রি রেন্ডার ইঞ্জিন।
আমরা এটাকে আমাদের হিস্ট্রিতে একটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখন আমরা আমাদের লাইটটাকে আর একটু পারফেক্ট করার চেষ্টা করব। সেটা করার জন্য আমরা চলে যাচ্ছি যে আমাদের ডোম লাইটটা করে দেব 100 তারপর আমাদের যে রেক্টেঙ্গুলার লাইট আছে কোভ লাইট গুলো টেক করলাম, সিম্পলি চলে যাব লাইটে। এখান থেকে আমাদের যে লাইটের কালারটা সেটাতে আমরা আমাদের টেম্পারেচার করে দেব 3000 করে দিলাম। তাহলে আমাদের একটা ওয়ার্ম টোন লাইট ক্রিয়েট হবে। আমি এটাকে করে দিলাম 3000, সরি আমাদের ইন্টেন্সিটিতে করে দেব 500। ওকে, এটা এখন অনেকটা ওয়ার্ম দেখাচ্ছে। এবং আমরা এটাকে আবার কপি করে আমাদের যে আরেকটা কোভ লাইট আছে সেটাতে সিম্পলি জাস্ট করে দেব পেস্ট। ইন্টেন্সিটি এটাতেও আমরা কপি করে দেব 500 করে দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের স্পট লাইট সেটাকেও আমরা একটু ওয়ার্ম করে দেব। স্পেয়ার লাইট গুলোকে ওয়ার্ম করে দেব। তো এখানে আমাদের ইন্টেন্সিটি আছে 30, আমরা করে দেব 100 করে দেওয়ার পর আমরা এটাকে সিম্পলি জাস্ট 4000 করে এখন আমরা একটা আমাদের রেন্ডার দেখব যে আমাদের লাইট গুলোকে সেট করার পর এখন আমাদের কিরকম রেন্ডার দেখায়। আমরা সিম্পলি জাস্ট রেন্ডার ট্যাবে ক্লিক করব, করার পর দেখি আমাদের কিরকম রেজাল্ট দেয়। ওকে, তো আমাদের যে লাইট সেটার ইন্টেন্সিটি অনেকটাই বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। বেড়ে যাওয়ার কারণে আমাদের পুরো রুমটাই হলুদা ভাব ধারণ করেছে। তো আমরা এত ইন্টেন্সিটি চাচ্ছি না, আমরা আমাদের ইন্টেন্সিটিটাকে করে দেব আরো কম। সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের যে কোভ লাইট আছে এগুলো ইন্টেন্সিটি আমরা করে দেব 50, আমাদের টেম্পারেচার করে দেব আমরা 3500। ওকে, আমরা আবার একটা রেন্ডার দেখব। আমরা এটাকে আবার আমরা সিম্পলি জাস্ট আমাদের যে হিস্ট্রি আছে সেটাতে অ্যাড করতে পারি। অ্যাড করার পর আমরা আমাদের দুইটাকে কম্পেয়ার করতে পারি। আমরা যদি এখনকারটাকে সিলেক্ট করি, সেটাকে যদি এ হিসেবে বিবেচনা করি, আগেরটাকে যদি বি হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা আমাদের এটাকে কম্পেয়ার করে দেখতে পারবো আগের থেকে এখনকারটা কিরকম। এখন আমরা দেখছি যে আমাদের সিনটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমাদের এখন আবার লাইটের অভাব দেখা দিচ্ছে। তো সেটা করার জন্য আমরা আমাদের রুমের ভিতরে আরো একটা লাইট অ্যাড করব। তার আগে আমরা আমাদের যে ল্যাম্পটা আছে এটাকে একটা লাইট হিসেবে ক্রিয়েট করতে পারি। তো আমি এটাকে সিলেক্ট করে এটাকে করব গ্রুপ করার পর আমি জাস্ট সিম্পলি এটাকে সিলেক্ট করে আমি এটাকে করে দেব ম্যাশ লাইট করে দিলে কি হবে, আমার এটা গ্লো করবে, যেটা লাইট সেটা একটু গ্লো করবে। তো আমি এটার ইন্টেন্সিটি করে দেব 4000। ওকে, এটা এভাবে থাক, আমরা দেখবো এটা কিরকম দেখায়। তারপর সিম্পলি জাস্ট চলে যাচ্ছি আমাদের সিনে। তো আমরা বাইরে চলে আসতেছি, আসার পর আমি বাইরে জাস্ট একটা আমার রেক্টেঙ্গুলার লাইট অ্যাড করে দেব আমার রুমে পর্যাপ্ত পরিমাণ যাতে আলো থাকে সে কারণে। তো সেই জন্য আমি নিয়ে নিলাম একটা রেক্টেঙ্গুলার লাইট। নেওয়ার পর আমি এটাকে করে দেব রোটেট করার জন্য সিম্পলি জাস্ট রোটেট টুলে ক্লিক করব, ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমি করে দেব 180 ডিগ্রি, 180 ডিগ্রি করে দেওয়ার পর আমি সিম্পলি জাস্ট এটাকে ক্লিক করে এটাকে আবার তার জায়গা মতো পজিশন করে নেব। পজিশন করে আমি এটাকে একটু মুভ করে দেব পিছনের দিকে, দিয়ে আবার আমি এটাকে একটু করে নেব রোটেট। ওকে, চলে গেলাম আমার সিন 1-এ। আমার সিনে যাওয়ার পর আমি সিম্পলি জাস্ট আমার প্রজেক্টটাকে একবার সেভ করলাম। সেভ করার পর আমি ভিতরে আমার একটা লাইট অ্যাড করে দিব, আবার রেক্টেঙ্গুলার একটা লাইট নেব। লাইট নেওয়ার পর আমি সিম্পলি জাস্ট আমার এই ওয়ালে একটা লাইট ক্রিয়েট করে দেব। ওকে, লাইট ক্রিয়েট করে দেওয়ার পর সিম্পলি জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একটু সামনের দিকে মুভ করব। ওকে, আমি চলে গেলাম আমার সিন 1-এ। সিন 1-এ যাওয়ার পর আমাদের একটা জিনিস
মিস্টেক হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের ভিডিও ম্যাটেরিয়ালস এডিটরে। এখানে যাওয়ার পর আমরা যতগুলোই আমাদের রেক্টেঙ্গুলার লাইট ক্রিয়েট করেছি, রেক্টেঙ্গুলার লাইটগুলোর আমাদের অপশনে যেতে হবে। অপশনে গিয়ে আমরা এখান থেকে আমরা করে দেবো ইনভিজিবল। আমাদের যাতে লাইটের সোর্সটা না দেখা যায়, আমরা শুধু আমাদের লাইটটা দেখবো। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাই এইভাবে সিলেক্ট করে সেটাকে ইনভিজিবল করে দেব। ওকে, আমি সিম্পলি জাস্ট আমাদের কোব লাইটগুলোকে চলে যাবো, অপশনে চলে যাবো, অপশন চলে যায়, প্রথম যে অপশনটা আছে ইনভিজিবল করে দেবো ইনভিজিবল। ওকে, ইনভিজিবল করে দেওয়ার পর এখন আমরা দেখি যে আমাদের রেন্ডারটা আসলে কিরকম দেখায়। তো আমি চলে গেলাম আমার সিন ওয়ানে যাওয়ার পর সিম্পলি জাস্ট আমার রেন্ডার ট্যাবে আমরা আমাদের স্টেগুলোকে রাখতে পারি, নাও রাখতে পারি, আমাদের ইচ্ছা। দেখছি আমাদের যে সিন সেটা ওভার এক্সপোজ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আমার বাইরের যে রেক্টেঙ্গুলার লাইট সেটাকে রাখবো না, সেটাকে করে দিচ্ছি ডিলিট। করে দেওয়ার পর আমার যে ভিতরের রেক্টেঙ্গুলার লাইটটা আছে এটার ইন্টেন্সিটি আমরা করে দেব 10। ওকে, 10 করে দেওয়ার পর আমরা আমাদের যে কোভ 1 কালার টেম্পারেচার 3000 রাখবো। ওকে, যে স্ফিয়ার লাইট আমরা একটু করে দেবো উপরের দিকে মুভ। ডম লাইটের ব্রাইটনেস করে দিচ্ছি 60। জাস্ট আমরা একটা রেন্ডার দেখবো। ওকে, এখন অনেকটাই ভালো দেখাচ্ছে আমাদের যে রেন্ডার। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাতে পৌঁছে গেছি বলে আমি আশা করছি। তো আমরা আমাদের ফাইনাল রেন্ডার এখন দেখব। তার আগে আমরা একটু দেখি আমাদের যে মেশ লাইট এড করলাম সেটার কোনো আলোই আমরা দেখতে পাচ্ছি না আমাদের সিনে। যে মেশ লাইট সেটাতে চলে যাচ্ছি, যাওয়ার পর আমরা এটার ইন্টেন্সিটি সিম্পলি 1000 করে দিই। করে দেওয়ার পর এখন আমরা জাস্ট একটা রেন্ডার করব। ওকে, তো আমাদের ভিডিও ম্যাটেরিয়ালস এডিট শেষ, লাইট সেটআপ শেষ। এখন আমরা জাস্ট আমাদের সিনটাকে একটা ফাইনাল রেন্ডার আউট করব। ওকে, তো আমাদের ভিডিও ম্যাটেরিয়ালস এডিট শেষ, আমাদের ম্যাটেরিয়াল সেটআপ শেষ, লাইট সেটআপ শেষ। এখন আমরা আমাদের যে বেডরুমটা সেটাকে একটা ফাইনাল রেন্ডার আউটপুট করব। তো সেটা করার জন্য আমাদেরকে রেন্ডার এলিমেন্টস কিছু সেট করতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের রেন্ডার এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে লাইট মিক্স অপশন সেটা দিয়ে দিব, অ্যানালাইসিস এটা সিলেক্ট করে দিব। তো এই দুইটাই আমার মনে হয় ইনাফ। তারপর আমরা চলে যাচ্ছি আবার সেটিংস অপশনে যাওয়ার পর আমরা আমাদের রেন্ডারটাকে মিডিয়াম প্লাস অথবা হাই যদি করে দেই, হাই দেওয়া থাক, দেখি আমরা আমাদের কম্পিউটার নিতে পারে কিনা। অনেক সময় সেটা তার আগে আমরা সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর আমরা আমাদের যদি আউটপুটে চলে যাই, আমরা থেকে রেন্ডার আউটপুট, এখান থেকে আমাদের যে ইমেজ হাইট ওয়েট বা আমাদের যে পিক্সেল হবে, আমরা যদি 1000 করে দিই তাহলে তার অ্যাসপেক্ট রেশিও পাশে 800 বা 800 ধরে নিল। আমরা করে নিব আমাদের প্রজেক্টটাকে সিম্পলি সেভ করে নেওয়ার পর আমরা এখন একটা রেন্ডার দিয়ে দেখবো যে আসলে আমাদের প্রজেক্টটা কিরকম লাগতেছে বা আমরা আমাদের ফাইনাল আউটপুট কি পাই। তো আমরা চলে যাচ্ছি আমাদের রেন্ডার। ওকে, তো আমাদের কম্পিউটার নিতে পারতেছে না, তো আমরা করে দেব মিডিয়াম প্লাস করে দেওয়ার পর আমরা সেভ করলাম আমাদের প্রজেক্ট। সেভ করার পর এখন আবার আমরা একটা রেন্ডার দিয়ে দেখি আসলে কি অবস্থা। এবার হয়তো বা নিবে। আমরা যখনই আমাদের পিসি দিয়ে হাই কোয়ালিটির রেন্ডার আউটপুট করতে চাইবো তখন কিন্তু আমাদের কম্পিউটারের উপরে ফুললি একটা লোড পড়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, আমাদের প্রজেক্টটিকে সবসময় সেভ করে নিতে হবে বারবার, যাতে আমাদের প্রজেক্টটা আমাদের হাতছাড়া না হয়ে যায়। আবার হাই রেন্ডার দিতে যেয়ে আমরা আমাদের প্রজেক্টটাকে পরে আর ওপেন করতে পারবো না, এরকম সিচুয়েশন তৈরি না হয়, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পাবো। কারণ আমাদের কাছে তো সবার কাছে অত হাই কোয়ালিটির
পিসি থাকে না রেন্ডার আউটপুট করার জন্য। আমরা যারা ভিড়ে কাজ করি তারা অধিকাংশই সিপিইউ দিয়ে রেন্ডার আউটপুট করি। আমাদের জিপিইউ না থাকার কারণেই ভিড় ইউজ করা, কারণ ভিড়ে দিয়ে সিপিইউ দিয়ে রেন্ডার আউটপুট করা যায় খুব সুন্দরভাবে। আর জিপিইউ থাকলে তো আরো বড় বড় সফটওয়্যার ইউজ করা যায়, যেমন লুমিয়ন। তো আমার মনে হয় যারা বিগিনার তাদের জন্য ভিড়টা বেস্ট হবে, কারণ আপনি যদি ভিড় রেন্ডার ইঞ্জিন একবার শিখে যান তাহলে বাকিগুলো আপনার কাছে খুবই সহজ হবে। আপনারা খুব সহজেই সেগুলো ইউজ করে আপনাদের যে ভিজুয়ালাইজেশনের কাজ সেগুলো করতে পারবেন। আমরা এখন আমাদের ফাইনাল আউটপুটের অপেক্ষায় আছি। দেখি আমাদের ফাইনাল আউটপুটটা কিরকম দেখায়। ওকে, আমাদের রেন্ডার কমপ্লিট। আমরা আমাদের আউটপুট হিসেবে যেটা পেয়েছি সেটা এরকম। আমার মনে হয় আমাদের চাহিদা অনুযায়ী আমাদের রেন্ডার এসেছে। তো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। আমি যদি লাইট মিক্সে যাই, ডিনয়েজারে গেলে আমরা এখান থেকে ওকে, তো এটা হলো আমাদের মোটামুটি আউটপুট। পেরে দিয়ে আমরা আমাদের রেফারেন্স যে ইমেজটা দিয়ে আমাদের বেডরুমটা ইন্টেরিয়র ডিজাইন করলাম, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা যেরকমটা আমাদের রেফারেন্স ইমেজে দেখেছি সেটা ঠিক এরকমটাই ছিল আমার মনে হয়। একটু হয়তোবা এদিক ওদিক গেছে, আমাদের টেক্সচারটা হয়তোবা আলাদা। তো টেক্সচার ডিজাইন আমরা তো আমাদের মতো করেই করব। আমরা আমাদের হুবহু রেফারেন্সের মতোই যদি করি তাহলে তো সেটা হয়ে গেল নকল বললেই চলে। তো আমরা রেফারেন্স হিসেবে নিব কোনো একটাকে, আর আমরা কাজ আমাদের মতো করে আমাদের মতো চেঞ্জমেন্ট করে আমরা আমাদের কাজগুলোকে করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা করছি অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। সো এরকম ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, অটোক্যাড সম্পর্কিত ভিডিও, বিল্ডিং ডিজাইন সম্পর্কিত ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি নিয়মিত। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। দেখা হবে নতুন আরো কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।